আদি, ও আদি, কি করছিস? কয়ায় কাল দিঘির ঘাটে যাবি না? আরে মা তো সব জায়গা আছে, দেখলে রক্ষা নেই। আরে চুপটি করে চলে আয়, খুব মজা হবে। আমরা সবাই আছি ওখানে, মিতুল, রূপম ওরাও আছে। চল না। আচ্ছা দাঁড়া, দেখছি। আমি পাটি পিটিবে উঠে পড়ি। এখন বাজে রাত 10টা। আমাদের গ্রামে এইটুকু নেই, অনেক রাত। মা বেঘরে ঘুমাচ্ছে। আমি আর দেরি না করি। বাইরে হালকা কুয়াশাও পড়েছে, তবে শীত তো মাত্র আসতে শুরু করলো। ওই শেষ রাতে আর গভীর রাতে একটু গায়ে লাগে আর কি। আমি চাদরটা পরে বেরিয়ে পড়লাম বাইরে। কিরে, মাসিমা ঘুমোয়? হ্যাঁ, কিন্তু আজ দেরি হয়ে গেল না? আবার ফিরবো কখন? অত রাত করে যাওয়াটা কি ঠিক হবে? আরে ধুর, এত ভিতর মতো কথা বলছিস কেন? আমরা আছি না, চল চল। আমরা যাচ্ছি কলাই দিঘির ঘাটে। আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরের রাস্তা। লোকালয় ছেড়ে একটা বিলের মতন জায়গায় এই দিঘির ঘাট। ওখানে একটা বড় দিঘি আছে। জায়গাটা বেশ শান্ত এবং সুন্দর। আমাদের ভালো লাগার এক টুকরো শান্তি লয়। আমি আর আয়ুষ সেখানে পৌঁছে গিয়ে দেখি আগে থেকেই রূপম আর মিতুল সেখানে বসে আছে। আমাদের ওই তো আদি আর আয়ুষ এসে পড়েছে। চল চল, একটু আগুন জ্বালি, তারপর খেলা শুরু করব। ঠিক কইছস। আমরা গিয়ে বসতেই আয়ুষ আর মিতুল কিছু কাঠখড় নেয়, তারপর আগুন জ্বালিয়ে আয়েশ করে বসে। মিতুল বলে ওঠে, আগুনে এইভাবে হাত পা পোহাইতে কি যে মজা লাগে। এই শোন, এমন আবহাওয়ায় ভূতের গল্প কিন্তু মজা লাগবে অনেক। বাহ, তাহলে তো বেশ জমে যায়। চল চল, শুরু কর। তোদের সাথে থাকলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। মিতুল, তুই শুরু কর। মিতুল বলা শুরু করে। সবাই মনোযোগ দিয়ে শুনে। কিছুক্ষণ খেলার পর হঠাৎ কলাই দিঘির ঘাটে একটা কিছু পড়ে যাওয়ার মতন শব্দ হয়। আমরা চারজনেই সেটা শুনতে পাই। রূপম কান খাড়া করে বলে, কিরে, কিছু বলার শব্দ হলো না? বাদ দে তো ওসব কথা, যা খুশি হোক, সেদিকে কান দেওয়ার কোনো দরকার নেই। চল, আমাদের কাজ আমরা করি। না না, একবার দেখে আসি। দূর, এখন উঠতে পারবো না। তোরা না উঠলে উঠ, আমি যাচ্ছি। যা মন চায় কর। মিতুল, তুই বল। আমরা গল্প শুনছিলাম। রূপম যেতে যেতে আমাদের কাছ থেকে প্রায় 10 হাত দূরে দিঘির ঘাটে চলে যায়। সেখানে দাঁড়িয়ে কিছু দেখতে থাকে। আমরা রূপমকে আর খেয়াল করি না। কিছুক্ষণ পর হঠাৎ রূপম অদ্ভুত কিছু শব্দ করতে শুরু করে। রূপম কলাই দিঘির ঘাটে দাঁড়িয়ে হুস হুস করছিল। আমরা সেদিকে তাকাই। রূপম সোজা দাঁড়িয়ে পুকুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিরে রূপম, কি হলো? কি করছিস এসব? আরে দেখ না, এই কুকুরটা পানির উপর দিয়ে হাঁটে। আমি এটাকে সরানোর চেষ্টা করছি, ভাবছি এটা পানিতে পড়ে যাবে, মরে যাবে, কিন্তু কি আজব তো দিব্যি চলে বেড়াচ্ছে। আমরা একটু উঠে উকি দেই, কই কিছুই তো নেই। দূর বেটা, তুই আসতে একটা ভীতু। কি নিয়ে পড়লি বলতো? কিছু নেই ওখানে, আর থাকলেই বাকি। না, দিদা বলে রাত করে সব থাকা ঠিক ভালো না। আর যে কুকুরের ছায়া নেই সেটা তো আরও আগে ভালো না। তুই কি তোর ওই কুকুরের ছায়া দেখতে পাচ্ছিস না? হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সেরিয়া এ এই অ্যাপের স্পন্সর। অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 30 ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে এবং সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনাদের প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। এছাড়াও
বিভিন্ন ধরনের গেম রয়েছে। আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড 1DAK ব্যবহার করে প্রথমবারের মতো জমাতে পারেন 12,000 টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, নগদ, বিকাশ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1xbet সার্চ করে রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড 1DAK ব্যবহার করুন এবং বোনাস পান। না তো দেখা যাচ্ছে না। একটু পরে দেখবি ওইটার 2টা দানা গজাইছে আর দাঁতও। তারপর তোরে কামড় দিছে, তারপর তুই ভূত হয়ে গেছস। নিজেদের কাজে আমরা আবার মনোযোগ দেই। হঠাৎ রূপমের চিৎকার শুনতে পাই। আমরা দৌড়ে যাই, দেখি রূপম ঠায় দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টি সেই কলাই দিঘির ঘাটে। ওর চোখে মুখে তখনও ভয় লেপ্টে আছে। হঠাৎ চোখ যায় ওর ঘাড়ে। ঘাটা কেমন যেন ছিল আর তা থেকে রক্ত বেরোচ্ছে। হে রূপম, কি হলো তোর? তোর ঘাড়ে ওটা কি? আরে কিছু না। তাহলে চিৎকার করলি যে? আরে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে ওই একটা কাঠের গুড়ির সাথে ঘাড়ে ধাক্কা খাই। ইস, ব্যথা পেয়েছিস? ঘাড়ে তো রক্তও দেখলাম। ও কিছু না, সামান্য ব্যাপার। চল চল আমরা গিয়ে বসি। হ্যাঁ, তুই ঠিক আছিস তো? আরে চল না। ঠিক আছে। আমরা দুজনে গিয়ে জায়গায় বসি। মিতুল আর আয়ুষ গল্প করছিল। রূপম কথা বলে না, কেমন যেন থ মেরে বসে আছে, যেন কিছু বলতে চেয়েও পারছে না। হঠাৎ রূপম একটা অদ্ভুত কাজ করলো। ও আগুনের দিকে তাকিয়ে একটু অস্ফুট আওয়াজ করে বসল। কি রে, কি হইল? ওই আগুনটা নিবা না? কি বলিস? আগুন নিবালে জায়গাটা তো অন্ধকার হয়ে যাবে। তাহলে টর্চ জ্বালা না। কিন্তু নিবাবো কেন? রোজই তো জ্বালাই, ভালোই তো লাগছে। না না, আমার ভালো লাগছে না, আগুনের তাপটা একটু বেশি লাগছে। আরে কমা না, দূর চলে যাব না। রূপমের কথা কেমন যেন অদ্ভুত লাগছে। আমি চোখ দিয়ে ইশারা করলাম। ওরা টর্চ জ্বালিয়ে আগুন নিভালো। রূপম যেন হাফ ছেড়ে বাঁচল। আমরা আবারও গল্প শুরু করলাম। 5 মিনিট পর রূপম কেমন যেন মুচড়ামুচড়ি শুরু করলো। তারপর এক পর্যায়ে কাতর স্বরে বলল, আদি শোন না। কি রে, কি হলো? তোকে বলেছিলাম না আমি কলাই দিঘির ঘাটে ব্যথা পেয়েছিলাম। হ্যাঁ, আমার মনে হয় ব্যথাটা একটু বেশি লেগেছে, খুব খারাপ লাগছে। আমি বাড়ি যাব, আজ আর পারবো না। আচ্ছা চল, এই চল রে, আজ রূপম কেমন জানি করছে, চল বাড়ি যাই। আমার মনে হয় ওরে কলাই দিঘির ঘাটের পেতনি ধরছে। রূপমের চোখ কঠিন হয়ে আসে, চিৎকার করে বলে, বলছি না ভালো লাগছি না, তোরা এমন কেন করছিস বে? কেমন বন্ধু তোরা? আচ্ছা চুপ, কেউ আর খেপাবি না। শোন, আমি আর আয়ুষ যাচ্ছি। মিতুল রূপমকে ওর বাসায় একটু দিয়ে তারপর তুই বাড়ি যাস। দেখতেই তো পাচ্ছিস ওর শরীরটা ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি আসি ওর সাথে, যা। মিতুল আর রূপমের বাসা কলাই দিঘির পাশে, আর আমার আর আয়ুষের বাসা ডান পাশে। আমরা গল্প করতে করতে দিঘি পেরোই। রূপমটার জন্য ভালো লাগছে না বল? ও সবসময় কেমন প্রাণোচ্ছল থাকে, আজ কেমন জানি করলো না। হ্যাঁ, আজ প্রথম ওকে একটু অদ্ভুত আচরণ করতে দেখলাম। আমার হঠাৎ করে কুকুরটার দিকে নজর পড়ল। ওটার কোনো ছায়া মাটিতে পড়ছে না। সাথে সাথে মনে পড়ল রূপমের কথা। রূপমও একই কুকুরকে দেখে গিয়েছিল আর বলেছিল, দিদা বলে রাত করে কুকুর থাকা ভালো না, আর যে কুকুরের ছায়া নেই সেটা তো আরো আগেই ভালো না। মনে হয় হিসাবটা আমি মেলাতে পেরেছি। বলেই আমি কলাই দিঘির ঘাটের দিকে দৌড় দিই। আয়ুষ কিছু বুঝে উঠতে পারে না।
কিরে, কি হলো? আয়ুষ, মিতুল বিপদে আছে। কিসের বিপদ? পরে সব বলবো, আগে চল, ওকে বাঁচাতে হবে। আমরা পৌঁছানোর আগেই সেখানে সেই কলাই দিঘির ঘাট থেকে মিতুলের হাড়হিম করা চিৎকার শুনতে পাই। আমরা দৌড়ে গিয়ে ধ মেরে যাই, কারণ কলাই দিঘির ঘাটে মিতুলের নিথর দেহ পড়ে আছে। ওর ঘাড় থেকে রক্ত গলগল করে বেরোচ্ছে। পাশে রূপম দাঁড়িয়ে পাগলের মতো হাসছে। ওর পায়ের কাছে একটা কুকুর, তা চায় নেই। আয়ুষ আমাকে ধরে কাঁপছে, আমারও গা কাঁপছে। এসব গিয়াদি, আমাকে বল না কি হচ্ছে এসব? ও আমাদের রূপম নয়, আমাদের রূপম সেই তখনই মরে গেছে। মনে পড়ে যে ওর ঘাড়ে ব্যথা পেয়েছিল। হ্যাঁ, ঠিকই বলেছিস। হায় ভগবান, এবার কি হবে? হবে হয়তো ওই কলাই দিঘির ঘাটের কোনো অশরীরই। ঠিকই ধরেছিস, আমি কলাই দিঘির ঘাটের অশরীরী। এই কলাই দিঘির ঘাট আমার, শুধুই আমার। তোরা প্রতিদিন এখানে আসিস, আমি আর আমার বন্ধুরা এখানে কুকুর আর বিভিন্ন প্রাণীর বেশি ছদ্মবেশি খেলা করি রাতে। কিন্তু প্রায় এক সপ্তাহ আগে একজন এখানে আসে, আমার এক বন্ধুকে মেরে ফেলে। তারপর আজ যখন তোর বন্ধু এখানে গেল ব্যাস প্রতিশোধ নিতে, ওকে আমরা মেরে দেই। আর তারপর তোর আরেক বন্ধুকে, এবার তোদের দুজনকে। কিন্তু তোমরা কেন আমাদের পিছু লেগেছো? আমরা তো তোমাদের বন্ধুকে মারিনি। মারিসনি, কিন্তু তোরা এখানে কেন খেলতে আসবি? কেন আসিস? এই কলাই দিঘির ঘাট আমাদের, শুধুই আমাদের। এখানে আমরা খেলবো, হাসবো, কাঁদবো, বাঁচবো। এই কলাই দিঘি আমাদের, কলাই দিঘি আমাদের ঘাট। এখানে কেউ আসতে পারবে না, কেউ না। আয়ুষ তখনও কাঁপছে। আমি তখনও নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করি, যদিও ভেতরে ভেতরে আমিও ভয় পাচ্ছি। তাই হবে, কাল থেকে পুরো গ্রামে আমরা বলে দেব আর কোনোদিন কেউ এখানে আসবে না। এই কলাই দিঘির ঘাট তোমাদের, কেউ বিরক্ত করবে না। সত্যি বলছিস? হ্যাঁ, কিন্তু একটা অনুরোধ। বল। আমাদের বন্ধু মিতুলের লাশ তো দেখতে পাচ্ছি, রূপমের লাশটা দেখাও। আমরা ওদের দুজনের লাশ নিয়ে যেতে চাই। দয়া করে ও বন্ধুদের ফেরত দাও। না না, ওরাও আমাদের মতোই কলাই দিঘির ঘাটের অশরীর হবে। তোমরা ওদের ফিরত ভাবি না। প্লিজ দয়া করো, ওরা তো তোমাদের কোনো ক্ষতি করেনি, কথা দিলাম। আর কোনোদিন কেউ এখানে আসবে না, কেউ না। অশরীরটা রূপমের দেহ থেকে সরে যায়, রূপম মাথা ঘুরে পড়ে যায়। আমরা রূপম আর মিতুলের দেহটা নিয়ে আসি। সে রাতে আমরা সেটা সৎকার করে দিই। আমাদের দুজনের চোখ বেয়ে পানি পড়তে থাকে। যদি জানতাম তবে কোনোদিন আমরা কলাই দিঘির ঘাটে আসতাম না। বন্ধুদের হারিয়ে ফেললাম। সেদিনের পর কলাই দিঘির ঘাট পরিত্যক্ত ঘোষণা করা হলো। জমিদার বাবু, তালপুর নগর গ্রাম থেকে আমাদের এক আত্মীয় এই তালগুলো আপনার জন্য পাঠিয়েছেন। ঠিক আছে, তুই রেখে যা। কি হলো বাবা, তোমাকে এতটা অস্বাভাবিক লাগছে কেন? আজ আবারও সেই ভয়ঙ্কর অতীত মনে পড়ে গেল। কোন অতীত বাবা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? নিশ্চয়ই ভাবছো তালগুলোর দিকে তাকিয়ে আমি কি ভাবছি। শোনো তাহলে, এখন থেকে প্রায় 25-26 বছর আগের কথা। তখন আমি তোমার বয়সেরই ছিলাম। তালপুর নগর গ্রামে আমার এক পিসির বাড়ি ছিল। আশেপাশের 100টা গ্রামের তুলনায় সেই গ্রাম তালের জন্য বিখ্যাত ছিল। তাই তো গ্রামের নামকরণ করা হয়েছে তালপুর নগর। প্রতি বছর ভাদ্র মাসে আমরা পিসির বাড়িতে যেতাম, আর
মন ভরে তালের পিঠা খেতাম। তেমনি এক ভাদ্র মাসের রাতে আমি একা একা পিসির বাড়ি যাচ্ছিলাম। যেতে যেতে অনেক রাত হয়ে যায়। রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ, আর গাছ ভরা পাকা পাকা তাল। পাকা তালের সুগন্ধে পুরো গ্রাম মোমো করছিল। আমি ছাড়া রাস্তায় আর কেউ ছিল না। পুরো রাস্তা একেবারে ফাঁকা ছিল। অন্ধকার রাস্তায় আমি একা একা হেঁটে পিসির বাড়ি যাচ্ছিলাম। কেন যেন সেই রাতে আমার বড্ড ভয় লাগছিল। মনে হচ্ছিল আমার পিছু পিছু কেউ আসছে। আমি বারবার পিছনে ঘুরে তাকাচ্ছিলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছিলাম না। থেকে থেকে খুব অদ্ভুত একটা আওয়াজ আমার কানে ভেসে আসে। আমি হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাই। আমার মনে হলো পিছন থেকে কেউ আমাকে খুব জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ভয় আমার বুকের ভিতরটা পানি শূন্য হয়ে যায়। আমি এক লাফে উঠে দৌড়াতে শুরু করলাম এবং হাঁপাতে হাঁপাতে পিসির বাড়ির সামনে গিয়ে উঠলাম। আমাকে দেখে পিসি বললেন, কি রে মহেন্দ্র, এভাবে হাঁপাচ্ছিস কেন বাবা? ভয় পেয়েছিস নাকি? তেমন কিছু না পিসি। আরে মহেন্দ্র দাজি, কেমন আছো তুমি? আসতে দেরি হলো কেন বলো তো? ভালো আছি বাঁধন। হোস্টেলে কিছু জরুরি কাজ ছিল, শেষ করতে একটু দেরি হয়ে গেল। কিন্তু তোমাকে এমন দেখাচ্ছি কেন মহেন্দ্র দা? নিশ্চয়ই গত রাতে ভালো ঘুম হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাবি চলো। তারপর আমি বাঁধনের সাথে ওর রুমে যাই। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। সারা রাতে বসবাস করে ছটফট করছি। পরের দিন সকালে ভোরের আলো ফোটার সাথে সাথে আমার মন থেকে সে সমস্ত দুশ্চিন্তা কেটে যায়। সারাদিন কোনো রকম কেটে গেল। সন্ধ্যায় বাঁধন আমাকে বলল, মহেন্দ্র দাদা চলো আমার সাথে। সে কি রে, এই ভোর সন্ধ্যাবেলা কোথায় যাব? আরে ভুলে গেলে? তালকুড়োতে যেতে হবে না, চলো চলো। আমি আর কিছু না বাড়িয়ে বাঁধনের সাথে তালকুড়োতে বেরোই। সেদিন অমাবস্যার রাত ছিল, তাই সন্ধ্যাবেলায় ঘুটঘুটে অন্ধকারে পুরো গ্রাম ছেয়ে যায়। আমি আর বাঁধন ছাড়াও গ্রামের আরো অনেকজন তালকুড়োতে বেরিয়েছিল। কিন্তু কি আশ্চর্য, কেউ একটা তালও পাচ্ছে না। অথচ থেকে থেকে ধূপধাপ তাল পড়ার শব্দ হচ্ছে। প্রায় ঘন্টাখানিক পর আমি বিরক্ত হয়ে বাঁধনকে বললাম, কিরে বাঁধন, তাল পড়ার শব্দ শুনছি কিন্তু তাল পাচ্ছি না। হ্যাঁ, আমরা কি খালি হাতে বাড়ি ফিরে যাবো নাকি রে? আর বলো না দাদা, কিছুদিন যাবৎ গ্রামে কোনো তালই পাওয়া যাচ্ছে না। এত এত তাল গাছ, অথচ দেখো গাছের নিচে একটাও তাল নেই। কে যেন সব তাল নিয়ে যায়। কি বলিস কি রে? তাহলে তো আরো একটু ভালো করে খুঁজে দেখতে হবে। ঠিক আছে, আর একটু সামনে চল। তাল গাছগুলোতে তালের সংখ্যা অনেক কমে গিয়েছে। আমি আর বাঁধন তাল খুঁজতে খুঁজতে আরো কিছু সামনে এগিয়ে যাই। তখন আমরা আমাদের সামনে দুটো রাস্তা দেখতে পাই। দাদা তুমি এদিকটায় খুঁজো আর আমি ওদিকটায় গেলাম। একথা বলে বাঁধন অন্য রাস্তায় চলে যায়। অন্ধকার রাস্তা আমি একা একা তালকুড়ো খুঁজতে লাগলাম। আশেপাশে কাউকেই দেখতে পেলাম না, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এমন নির্জন পরিবেশে কেন যেন আমার একটু ভয় ভয় করছে।
হঠাৎ গতকাল রাতের কথা মনে পড়তেই আমার গা ঝমঝম করে উঠল, সাথে বুক ধড়ফড় করতে লাগলো, আর সামনে এগোনোর সাহস পেলাম না। তখনই আমি কারো উপস্থিতি অনুভব করলাম, চমকে গেলাম, পিছনে ঘুরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। এইসব কি হচ্ছে? কারণে আমি ভয় পাচ্ছি হয়তো। কারো কান্নার শব্দ শুনে আমি চমকে উঠলাম। খুব করুণ আর্তনাদ সুরে কেউ কান্না করছিল। আশেপাশে তো কোনো মানুষের ঘর বাড়ি দেখতে পাচ্ছি না, তাহলে কান্নার শব্দ আসছে কোত্থেকে? সাহস করে আমি আরো কয়েক কদম সামনে এগিয়ে যাই। তারপর দেখলাম তালতলার শুকনো খালের ভিতরে একটি মেয়ে মাথা নিচু করে কান্না করছে। তারা হুড়ো করে আমি মেয়েটির কাছে গিয়ে বললাম, কে আপনি? এভাবে এখানে বসে কান্না করছেন কেন? মাথা তুলে অশ্রু ভেজা চোখে মেয়েটি আমার দিকে তাকালো। আমি ভীষণ অবাক হয়ে বললাম, আরে রাধিকা, তুমি কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? রাধিকা আমার কথার কোনো উত্তর দিল না, শুধু ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রইল। রাধিকা আমার পিসির একমাত্র ননদের মেয়ে। প্রতি বছর ভাদ্র মাসে রাধিকাও আমার পিসির বাড়িতে বেড়াতে আসে, কিন্তু আজ কেন যেন রাধিকাকে একটু অন্যরকম লাগছে। কি হলো রাধিকা, তুমি চুপ করে আছো কেন? আমাকে কিছু বলো, কি হয়েছে? এবার রাধিকা আমার দিকে কিছুটা বিরক্ত হয়ে তাকালো। মনে হলো ও আমার উপস্থিতি মোটেও পছন্দ করছে না। তাই পরিস্থিতি সামনে নেওয়ার জন্য আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বলতে না চাইলে আমি আর জোর করব না। জানো রাধিকা, বাদন বলছিল কিছুদিন যাবত নাকি এই গ্রামে কোনো তাল পাওয়া যাচ্ছে না। কে কে যেন সব তাল নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এবছর আমাদের আর তালের পিঠে খাওয়া হবে না। আমার কথার উত্তরে রাধিকা কোনো উত্তর দিল না। তাল কুড়াতে লাগলো, আর খুব অদ্ভুতভাবে রাধিকার হাতে একের পর এক তাল উঠে আসছিল। রাধিকা তালগুলো বস্তায় জমা করতে লাগলো। সে যেখানে হাত দিচ্ছিল সেখানেই তাল বাজছিল। এভাবে একটার পর একটা তাল কুড়িয়ে পেতে দেখে আমি ভীষণ অবাক হয়ে যাই। কি আশ্চর্য, আমরা সেই সন্ধ্যা থেকে তাল খুঁজে বেড়াচ্ছি, অথচ কোথাও একটা তালও খুঁজে পেলাম না। আর তুমি যেখানে হাত দিচ্ছ সেখানে তাল বাজছ। তুমি কি জাদু জানো নাকি? হ্যাঁ, আমার কথার কোনো পাত্তা না দিয়ে রাধিকা মনোযোগ দিয়ে তাল কুড়োতে লাগলো। হঠাৎ আমি লক্ষ্য করলাম রাধিকা সাদা শাড়ি পরে আছে আর কালো একটা চাদর মুড়ি দিয়ে আছে। এটা দেখে আমি বেশ অবাক হয়ে বললাম, তুমি সাদা শাড়ি পরে আছো কেন রাধিকা? আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। আমি একথা বলতেই রাধিকা প্রচন্ড রেগে যায়, আমার দিকে তাকায়। মনে হচ্ছিল ওর লাল লাল চোখ দুটো দিয়ে এক্ষুনি আমাকে গিলে খাবে। ওর ভয়ঙ্কর চাউনি দেখে আমি কিছুটা ঘাবড়ে যাই। আমতা আমতা করে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি এভাবে রাগ করো না, আমি আর কিছু জানতে চাইবো না। তারপর রাধিকা আবারও তাল কুড়োতে লাগলো, আর তার আচার আচরণ আমার কাছে বেশ অদ্ভুত মনে হচ্ছিল। ভাদ্র মাসে ওই কড়া গরমে কেউ চাদর মুড়ি দিয়ে থাকতে পারে? তার রাধিকাকে না দেখলে বুঝতে পারতাম না। ভয়ে তাকে আর কিছু বলার সাহস পেলাম না। দেখতে দেখতে রাধিকা 2 বস্তা তাল কুড়োলো। অনেক তাল হয়েছে রাধিকা, আর কুড়োতে হবে না। কয়েক ঘন্টা পর ভোরের আলো ফুটবে। এখন আমরা যাই, চলো। আমি যাব না, তালগুলো নিয়ে আপনি আপনার পিসির বাড়ি যান। সে কি রাধিকা, এসব তুমি কি বলছো? এই গভীর রাতে তোমাকে একা ফেলে রেখে আমি কেমন করে যাই বলো তো? আর তার চেয়ে বরং তুমি আমার সাথে বাঁধনের বাড়ি চলো। এবার আমি অনেক দিন থাকবো, প্রতি বছরের চেয়ে
এবার আরো বেশি মজা হবে। ও বাড়িতে যাওয়া আমার আর শোভা পায় না, আমি এখানেই থাকবো। রাধিকাকে অনেক বোঝানোর চেষ্টা করেও আমি ব্যর্থ হলাম। সে কিছুতেই আমার সাথে যেতে রাজি হলো না। জানি না কি হয়েছে, তবে তাকে দেখে বেশ অস্বাভাবিক লাগছে বটে। আচ্ছা ঠিক আছে, তুমি না যাও, তুমি ওই তালগুলো নিয়ে যাও, আমি এখান থেকে কয়েকটা পিস নিয়ে যাচ্ছি। না, আমার কোনো তাল লাগবে না, আমি এখন আর তাল খাই না। বুঝেছি, নিশ্চয়ই কোনো কারণে তুমি খুব রেগে আছো। হ্যাঁ, রাগ কমলে বাঁধনের বাড়ি এসো। হ্যাঁ, এখন আমি যাচ্ছি। তার অস্বাভাবিক রাগের কারণ আমি ঠিক বুঝতে পারলাম না। তার রাগকে গুরুত্ব না দিয়ে আমি এগিয়ে চললাম। 4-5 কদম সামনে এগিয়ে যাওয়ার পর সেখান থেকে রাধিকা খুব শক্ত করে আমার কলার চেপে ধরলো, তারপর টেনে হিচড়ে আমাকে তার সামনে নিয়ে আসলো। প্রচন্ড ভয়ে আমার বুকের ভিতরটা পানি শূন্য হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। রাধিকার গা থেকে কালো চাদরটা নিচে পড়ে যেতে আমি দেখলাম ওর ওর পা দুটো উল্টো, ওর মাথা ঘুরে পিছনের দিকে এসে গিয়েছে। এটা দেখার পর ভয়ে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। বুকের খাঁচায় প্রাণ পাখিটা ছটফট করতে লাগলো। ভয় আমার প্রাণ যায় যায় অবস্থা। রাধিকা খুব ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকালো। এটা দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। প্রচন্ড ভয়ে চিৎকার করে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। জ্ঞান ফিরে আসার পর দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। বাঁধন আর পিসি আমার পাশে এসে বসে আছে। দাদা, রাতে তোমার কি হয়েছিল? তুমি এত জোরে চিৎকার করলে কেন? আর কেনই বা অজ্ঞান হয়ে গেলে? গত রাতে রাধিকার সাথে দেখা হয়েছিল। ও খুব ভয়ঙ্কর রূপে আমার সামনে এসেছিল। ওকে দেখে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। রাধিকা? কিন্তু গত 1 সপ্তাহ আগে তো সে গ্রাম থেকে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হয়েছে মানে? কি বলছো এসব? হ্যাঁ দাদা, 7 দিন আগে রাতের বেলা রাধিকা তালগুলোতে গিয়েছিল, কিন্তু তারপর আর সে বাড়ি ফিরে আসেনি। গ্রামের লোকজন বলা বলি করছিল হয়তোবা রাধিকা কারো হাত ধরে গ্রাম ছেড়ে গেছে। এ কথা শুনে আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। গত রাতে আমার কাছে রাধিকা নয়, তার আত্মা এসেছিল। এ কথা ভাবতেই ভয় আমার বুকের ভিতরটা ধড়ফড় করতে শুরু করলো। তাড়াহুড়ো করে সেদিনই আমি পিসির বাড়ি থেকে চলে আসি।